এই ডিসেম্বরের শীত শীত সকালে যদি আপনার হাতে মিনিট 20 সময় থাকে, তাহলে চলুন ঘুরে আসা যাক একটা পোড়ো বাড়ি থেকে। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললেন, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন সুন্দর বাড়ি তবু লোকে কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। দেখুন, বাড়িখানা আমার পছন্দ হয়েছে, আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আমি 125 টাকা ভাড়া পেতাম, কিন্তু এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানা সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই, তাই আপাতত 50 টাকা পেলেই আমি খুশি হব। ঠিক আছে, তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করল। লোকটার দেহ হাড় জিড়জিড়ে, আর কথা বলতে বলতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরনো হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে ও লাঠি ঠকঠক করতে করতে কোথায় চলে গেল। বাঁচলাম। কেন জানি না, তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারেই রেখেছি। আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলাম মনের মতো বাসা। ফ্লোরের উপর দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা, ওপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী, 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেন। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িটা শহরের উপকণ্ঠে। এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রাম সহায় অনেক বিহারির মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যের আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। হ্যাঁ? রাম বলল, জি আজ্ঞা হুজুর। ভাবতে লাগলাম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার চোখ দুটো আরো বেশি করে জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলাম সেই রাতেই। বলেইছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, 1খানা পশ্চিম দিকে আর 1খানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধে হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি, নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল। ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁখা করা পোড়ো বাড়ি
এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখানে তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থান কালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লাম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন শিউরে উঠল। একটা গলিত মৃতদেহের দুর্গন্ধ আসছে মনে হলো। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলাম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপর ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোনো জনপ্রাণীর সাড়া নেই। রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালতে পারলাম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গেছে। নাচার হয়ে রামকে বললাম, তুমি এক কাজ করো, বাজার থেকে বাতি কিনে আনো। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিবিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে, কিন্তু তন্দ্রা ঘোরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না, আমার ঘুম ভেঙে গেল আচমকা। মুখের উপর কারো উত্তপ্ত নিঃশ্বাস পড়ল। আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলাম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লাম, এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সবার আগে আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না। এ কি ভ্রম? এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি, সেটা এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিলাম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম, রাম, রাম, রাম।
সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার ওপর। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললাম, এই এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল? চেয়ে দেখো, ঘরের আলোটা আপনি আপনি জ্বলে উঠছে। আমার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আমি হলফ করে বলতে পারি 8 মিনিট আগে ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলাম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপর। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললাম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, মিছেই ভয় পেয়েছেন, ঘরের ভিতরে বাম এসছিল, পাশের খানায় বাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? জানলা দিয়ে। হ্যাঁ, বাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ঠিক আছে, তাই ধরলাম, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে উঠে পড়লো কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? আরে তারের ভিতর গলদ থাকলে এমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। আচ্ছা ঠিক আছে, আমি আজই সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললাম, না আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। আজ গল্প পাঠিয়েছিলাম আমি শায়ক, শব্দগ্রহণে নীলাভ, আবহে সায়ন। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী পোড়ো বাড়ি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।